কবিউল, আপনার কাছে জানতে চাইছি, এই যে বলা হচ্ছে যে অনেকগুলো প্রবলেম রয়েছে, রেস্টরুম নেই, বাথরুম নেই, অনেক কিছু করা যায় কিন্তু সেই বেসিক ফেসিলিটি পর্যন্ত ডাক্তারদের নেই, নার্সদের নেই, এটা কি সত্যি কথা? একেবারেই সত্যি কথা। আমরা যখন জেআর ছিলাম, জুনিয়র রেসিডেন্ট ছিলাম, আমি এসএসকেএম থেকে পাস আউট, সেখানেও দেখেছি যে নিরাপত্তা এবং পরিকাঠামো দুটোই থাকে না হাসপাতালে। তাহলে সরকারি হাসপাতালে যেখানে আমরা পড়তে যাচ্ছি, আমরা কেউ জয়েন্ট এন্ট্রান্স বা নিট পাস করে পড়তে যাচ্ছি, যে মেয়েটি আমার বোন মারা গেল, হত্যা করা হলো, সে নিট পিজি পাস করে সে ভর্তি হলো, তার পরিস্থিতি কি হলো? ফলে যে ইনফ্রাস্ট্রাকচারের কথা বলা হয় সেটা কোথায় আছে? তার নিরাপত্তা কে দেবে? তার জন্য কি দায়ী কে? কর্তৃপক্ষ দায়ী নয়? যারা মেডিকেল কলেজ চালাচ্ছে তারা দায়ী নয়? ইভেন ইফ ন্যাশনাল মেডিকেল কমিশন দায়ী নয়? তাহলে এগুলো তাদের তো ক্ষতি দেখার কথা ছিল। কি রাজ্য কি কেন্দ্র, সবার তো দায় বর্তায়। ইনফ্রাস্ট্রাকচার ঠিকঠাক না থাকার দায় কিন্তু সবাইকেই নিতে হবে। যে প্রশ্নটা আপনি করলেন, এই প্রশ্নের কিন্তু এটাই উত্তর। এবং রাজ্য সরকার যেখানে মেডিকেল কলেজগুলোকে চালাচ্ছে, তার নিরাপত্তাকে ঢেলে সাজানোর জন্য বারবার জুনিয়র ডাক্তাররা ফেটে পড়েননি, সিনিয়র ডাক্তাররা ফেটে পড়েননি, নার্স প্যারামেডিক্সরা ফেটে পড়েননি, আন্দোলন হয়নি? 2019 সালে কি হলো? এনআরএস মেডিকেল কলেজের এরকম যুগান্তকারী আন্দোলনের ফলশ্রুতি কী হলো? মুখ্যমন্ত্রী মিটিং করলেন বেশ কয়েক দিন পরে, সপ্তাহ ঘনিয়ে যাওয়ার পরে নবান্নে, তার ফলশ্রুতি কি দেখলাম? পরিকাঠামোর উন্নতি হয়েছে কি ইনফ্রাস্ট্রাকচারের উন্নতির সাথে সাথে নিরাপত্তার যে দাবিগুলো ছিল সেটা হয়েছে। এখন ডাক্তারদেরকে যে কেউ এসে সেই তবলা বাজানোর মতো মেরে চলে যাচ্ছে, এটা কি সম্ভব? একটা সভ্য রাষ্ট্রে সম্ভব? আজকে যাকে ধরা হয়েছে, আমি জানি না, আমরা জুডিশিয়াল এনকোয়ারি দাবি করেছি, আমরা পুলিশ ইনকোয়ারি দাবি করছি, তার পেছনে কি আরো বড় কেউ থাকতে পারে? আমরা প্রথম থেকেই যখন দেখছি জুনিয়র ডাক্তারদেরকে আন্দোলন করতে হলো, একটা রেপ অ্যান্ড মার্ডার কেসকে জুনিয়র ডাক্তাররা বা আমরা যারা ডাক্তারি পাস করেছি, আমরা তো কিছুটা আইন জানি, আমরা তো ফরেনসিক মেডিসিন পড়েছি। তাহলে যখন ক্রাইম সিন দেখার পর আমরা বলছি এরকম ঘটনা, প্রথমে পুলিশ কি বলল? তার আত্মীয় স্বজন বাবাকে বলা হলো যে সুইসাইডের তত্ত্ব নিয়ে আসা হলো। পুলিশ দায়ী নয়? রাজ্য সরকার দায়ী নয়? তাহলে প্রথম থেকেই তো আড়াল করার চেষ্টা করা হয়েছে। 4টের পরে আন্দোলন করার পরে ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট হয়েছে, এর চেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা কি আর হতে পারে? আমরা কোন আমাকে একটা কথা বলো, এই 4বার পোস্টমর্টম হতে পারে, মানে এখন তো আর সেই অপশনটাও নেই, মানে ওনার তো সৎকার করে দেওয়া হয়েছে। এত তড়িঘড়ি কেন? কেন? কারণটা আমি সেটাই জানতে চাইছি। পুলিশ কিছু তথ্য লোপাট করতে চেষ্টা করেছেন। আমরা আন্দোলন আরজি করের যে ছাত্রছাত্রীরা, জুনিয়র ডাক্তাররা সহ সারা রাজ্যের যে ছাত্রছাত্রীরা, মেডিকেল জুনিয়র ডাক্তাররা, এবং তারা যে আন্দোলন করেছে তাকে সেলাম জানাই, কুর্নিশ করি। সেই আন্দোলন না হলে ভিডিওগ্রাফি হতো না। আমার সন্দেহ আছে পুলিশ ইনকোয়েস্ট করে রেখে দেওয়া হতো ম্যাজিস্ট্রেটের সামনে। এখন তথ্য লোপাট সার্বিকভাবে করা কঠিন, কিন্তু যে তথ্য এসছে, যে ইনজুরি রিপোর্ট আমরা দেখেছি, আমরা স্তম্ভিত যে কিভাবে তাকে অত্যাচার করা হয়েছে। এবং এটা একজনের পক্ষে সম্ভব নয়। আমরা যারা ডাক্তারি করি আমরা জানি কি ইনজুরি হয়েছে, কি ব্রুটাল রেপ। তাহলে আমি জানি না কাউকে শিখণ্ডি করা হচ্ছে কিনা, কাউকে স্ক্রেপগট করা হচ্ছে কিনা, কিন্তু তথ্য সামনে আসতে হবে, পোস্টমর্টেমের রিপোর্ট সম্মুখে নিয়ে আসতে হবে। অলরেডি প্রিলিমিনারি রিপোর্ট ভাইরাল, ফলে এই তথ্য আসতে কোনো বাধা নেই, কোনো আইনি জটিলতা নেই। জুডিশিয়াল ইনকোয়ারি চাই, তার সাথে সাথে কর্তৃপক্ষকেও দায় নিতে হবে। যে ডিম্যান্ডগুলো করেছেন জুনিয়র ডাক্তাররা, যে 10 দফা ডিম্যান্ড, তার সাথে আমি সম্পূর্ণরূপে সহমত। আমার সংগঠন মেডিকেল সার্ভিস সেন্টার আন্দোলনের সাথে আছে, সংহতি জ্ঞাপন করছে। আমরা সহমত যে আন্দোলনকে চালিয়ে যেতে হবে। আজকে আরজি করের মধ্যে আমরা জেনারেল বডি মিটিং চলছে, এখনও চলছে, একটা সম্মিলিত মতামত তৈরি হবে, কিন্তু আমরা সেই ডাক্তারকে, সারা পশ্চিমবঙ্গের আপামর ডাক্তার এবং সামগ্রিকভাবে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে এগিয়ে আসার জন্য বলছি। দিল্লি আপনারা দেখেছেন নির্ভয়া কাণ্ড, উত্তরপ্রদেশ আপনারা দেখেছেন হাথরাস কাণ্ডর পরে যে আন্দোলন হয়েছিল, পশ্চিমবঙ্গেও সেই আন্দোলন আপনাদেরকে ধ্বনিত করতে হবে। এবং কবিউল, নির্ভয়া কাণ্ডের কথা তুমি বলছিলে, আজ বড্ড আবেগঘন একটি মুহূর্ত তৈরি হয়, এবং সেটা রিপাবলিক বাংলাতেই আমরা ঘটনাচক্রে দুজনকেই আমরা সেই সময় যোগাযোগ করাতে সক্ষম হই। নির্ভয়ার মা এবং অভয়া, আরজি করের অভয়ার বাবা,
দুজনে রিপাবলিক বাংলাতে অনেকক্ষণ কথা বলেন এবং তার একটি অংশ আমি দর্শকদের শোনাবো। একটি মেয়ে, তাকে খুব ভয়ঙ্কর নৃশংসভাবে হত্যা করা হয়েছে ধর্ষণ করে দিল্লির রাস্তায়, গোটা দেশ কেঁপে গেছিল। আর একটি মেয়ে, সে চিকিৎসক, তাকেও ঠিক একইভাবে ভয়ঙ্করভাবে হত্যা এবং ধর্ষণ করা হয়। তারপরেও বুদ্ধিজীবীদের হৃদয় বিদারক কোনো কবিতা বেরোচ্ছে না, কিছু বেরোচ্ছে না। কেন আমি জানি না, হয়তো দিল্লি বলে বেশি হাইলাইট পাবে, ন্যাশনাল মিডিয়া আসবে, সে কারণে তারা হয়তো লাফিয়ে ঝাঁপিয়ে পড়তো। সে যাকে এই মুহূর্তে নির্ভয়া এবং অভয়া, তাদের দুজনের পরিবারের যে কথোপকথন একবার শুনি। हेलो। हाँ बोलूँ। हेलो। हाँ, मैं यही कह रही हूँ कि आप हिम्मत मत हारिए, हम लोग आपके साथ हैं। जहाँ भी जैसे भी होगा हम इसके लिए आवाज़ उठाएंगे और हम यही चाहेंगे कि आप भी आवाज़ उठाइए कि आपको इंसाफ मिले। जो भी इसमें मुजरिम शामिल है उसको फांसी की सजा हो, और ये नहीं कि उसको सजा मिलेगी या कोर्ट में अटकेगा। वहाँ की सरकार से हमारा मांग है, रिक्वेस्ट है कि इसको समय बाधित करके कि इतने दिन में जांच होगी, इतने दिन में चार्जशीट होगी और इतने दिन के अंदर इनको सजा मिलेगी। और हम यही चाहेंगे कि आपको इंसाफ मिले, आपको वहाँ की सरकार आपकी हेल्प करे, आपको जो भी दिक्कत है उसको सरकार देखे और उस बच्ची को इंसाफ मिले। और हम आपके साथ हैं, हम हमेशा आपके लिए आवाज़ उठाएंगे। ठीक है मैडम, जो आपका जज्बा है उससे ज्यादा हम लोगों का साथ होगी। देखिए, रोइए मत, हम इस चीज को बहुत समझते हैं, लेकिन सरकार नहीं समझती है। सरकार एक दूसरे से बात करके बात को खत्म कर देता है। तो हम यही कहना चाहेंगे कि इस बच्ची को इंसाफ मिले और जल्द से जल्द उनको फांसी की सजा मिले। ठीक है, आप जो काम करेंगे हम आपका साथ रहेंगे। जी जी। এটা একটা কালো দিন এবং এই কালো দিন গোটা বাংলার মানুষ দেখুক। পোস্টমর্টেম রিপোর্ট, আমরা নির্ভয়ার যে ঘটনা, সেই ঘটনার সময় পোস্টমর্টেম রিপোর্ট দেখেছিলাম, আমরা শিউরে উঠেছিলাম।